তোমরা যারা গুচ্ছতে পরীক্ষা দিবা এবং আমাদের মডেল টেস্ট গুলো নিয়েছো, তোমাদের উদ্দেশ্যই মূলত এই ক্লাসটা। তো তোমরা যে মডেল টেস্ট গুলো পাইছো, অর্থাৎ তোমাদের যে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হয়েছে, সেই গুগল ড্রাইভের লিঙ্কে তোমরা এরকম হচ্ছে টোটাল 7টা পিডিএফ পাবা। এখানে দেখো 7টা কিন্তু পিডিএফ আছে। 5টা মডেল টেস্ট আছে, একটা ওএমআর শিট আছে, আর একটা অ্যান্সার শিট আছে। তোমরা অনেকেই বলতেছো ভাই অ্যান্সার শিট কোথায়? অ্যান্সার শিট তো দিয়ে দিছি। তোমরা ড্রাইভের লিঙ্কে ঢুকলেই ডিটেলসটা পেয়ে যাবা। তোমাদের কাজ হবে এগুলো ডাউনলোড করা প্লাস হচ্ছে প্রিন্ট করে পরীক্ষা দেওয়া। যারা ফাঁকিবাজি করবা ছাপার করবা লিখে রাখো। নর্মাল এখানে যে উত্তর দিয়েছে উত্তর দেখার দরকার নেই। আগে 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 উত্তর দেখবা না, কখনোই এই জায়গায় ফাঁকিবাজি করিও না। উত্তর একদমই দেখার দরকার নাই। পরীক্ষা দিবা প্রিন্ট করে এনে এই যে ওএমআর শিট কালার প্রিন্ট করবা, 10 টাকা করে নিবে সর্বোচ্চ। আর নর্মাল যে এগুলো আছে এগুলো নর্মাল প্রিন্ট করবা। এবং এখানে তো আমি একটু পর ওপেন করতেছি, তোমাদের মডেল টেস্ট গুলো ওপেন করব। এই মডেল টেস্ট গুলো ওপেন করতেছে এখানে। মূলত হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেভাবে কোশ্চেন করে আমি ঠিক সেভাবে কোশ্চেন করার চেষ্টা করছি। অর্থাৎ তারা এরকম 2 পেজে এত ঘিজি ঘিজি করে কোশ্চেন সাজাবে, তোমরা অবাক হয়ে যাবে। আমি যদিও এখানে 11 ফন্ট দিছি, তারা আরো 7-8 ফন্ট দিয়ে মূলত কোশ্চেন সাজায়, এত ছোট ছোট ঘিজি ভিজি কোশ্চেন সাজায়। তো এখন তো করার কিছু নাই, তারা এভাবে এক্সাম নেয়। তোমরা গত 2-3 বছরের কোশ্চেন দেখলে বুঝতে পারবে সবগুলো মডেল টেস্ট এভাবে ঘিজি ভিজি ভিজি করে সাজানো। তো এই কারণেই আমি কিন্তু হলো গত বছর থেকে এভাবে ঘিজিবিজি করে মডেলটা সাজায় প্রিন্ট করে দিয়ে তোমাদের এক্সাম নেওয়ার ব্যবস্থা করে দিছি। এর আগে কিন্তু অমন করতাম না, কোশ্চেন সুন্দরভাবে সাজাইতাম। তো গুচ্ছ তো আর চেঞ্জ হলো না, তারা এভাবেই ঘিজিবিজি ঘিজিবিজি করে কোশ্চেন করতেছে। তো তোমাদের এখানে দেখো 5টা মডেল টেস্ট ঠিক ওভাবে ঘিজিবিজি করে সাজাই দেওয়া আছে। এখন উপায় নেই, এভাবে যেহেতু এক্সাম নেয় তাহলে তোমাদের কাজ হবে এগুলো প্রিন্ট করা। প্রিন্ট করে তোমরা পরীক্ষা দিতে বসবা। এখানে গুচ্ছতে যেভাবে কোশ্চেন করে একদম হুবহু সেভাবে কোশ্চেন করা আছে। এই যে উপরে এভাবে লেখা থাকবে, এভাবে লেখা থাকবে যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা 24-25, পূর্ণ মার্ক 100, 1 ঘন্টা সি ইউনিট। এরপর বলবে প্রতি সঠিক প্রশ্নের উত্তর জন্য 1 মার্ক প্রাপ্য, আর বাকি ভুলের জন্য তুমি 0.25 হচ্ছে কাটা হবে। এরপর তোমাকে ওএমআর শিটে যা খুশি তা আর কি মিশাইতে হবে, যেটা যেটা দরকার আর কি। আমরা একটু ওএমআর শিটটা ওপেন করি। এই হচ্ছে তোমাদের ওএমআর। এভাবে ক্রম অনুসারে সবকিছু থাকে, তোমাদের দেখে দেখে পরবর্তীতে দাগাইতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে দাগাবা, যেটা মেইন স্ট্র্যাটেজি। আমি যেটা বরাবরই বলি যে তোমরা পড়াশোনা করো সবই করো, কিন্তু এরপরও দেখো একটা ভালো ফিডব্যাক পাচ্ছ না, চান্স পাচ্ছ না, বা পরীক্ষায় গিয়ে ভালো দিয়ে আসতে পারতেছো না। এর অন্যতম কারণ হচ্ছে তোমার ভিতরে আছে জিনিসগুলো কিন্তু তুমি বের করে দিতে পারতেছো না। অনেক সময় হয় না যে স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, তুমি পারো জিনিসটা, তোমার মাথার ভিতর ঘুরতেছে, কিন্তু তুমি ওটা বের করে বলতে পারতেছো না। স্পেশালি প্রেজেন্টেশন অথবা সামনে ডেকে যদি কোশ্চেন করে, তাহলে তো গেছে, হাত পা কাঁপাকাঁপি শুরু, ভিতরে আছে কিন্তু বের হচ্ছে না। তো এক্সাম হলে তোমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের অবস্থাটা এমন। তাহলে এই অবস্থাটার থেকে যদি রেহাই পেতে চাও, কেউ ফাঁকিবাজি করো না। যারা মডেল টেস্ট গুলো নিয়েছো আর যারা নিবাই, যে যেমন আমরা ফ্রি বেসে ছেলে মেয়েদের ক্লাস লিঙ্ক দিয়েছি। তো যারা মডেল টেস্ট দিবা, এই ক্লাসটা আমি পাবলিকও করে দেবো নি, যারা মডেল টেস্ট গুলো দিবা দয়া করে ফাঁকিবাজি করবা না। 5টা মডেল টেস্ট বের করবা, আর বাকি 5টা তো হচ্ছে লিঙ্কের মাধ্যমে দিয়ে দিয়েছি, ওই 5টাও দিবা। এই কোশ্চেন গুলো থেকে গত বছর অনেকগুলো কোশ্চেন হুবহু কমন ছিল, হুবহু কমন ছিল। এবারও যদি আসে আমি অবাক হব না। আর এগুলো নিয়ে আমি ক্রেডিট নিতে চাই না, কারণ হাতে গোনা কিছু 200-400টা কোশ্চেন থেকে 2-4টা কোশ্চেন আসলে আসতে পারে, এর মানে এই না যে পুরো 100 মার্কেই কমন আসছে। পুরো 100 মার্ক কমন আসলে তখন আমি ক্রেডিট নিতাম যে না আমার ক্রেডিট। ঠিক আছে, ওই 5-10 2-4 মার্কের ক্রেডিট আমি নিতে অভ্যস্ত না। তো এখন কথা হলো প্রিন্ট করবো ভাই, সবাই প্রিন্ট করবা। প্রিন্ট করলা সবগুলা। তোমাদের আজকে হলো 19 তারিখ, আজকে তো হলো না। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ। তাহলে তোমাদের হাতে দেখো 5 দিন সময় পাচ্ছ। এই যে 20, 21, 22, 23, এই 24, 5 দিনে 5টা মডেল টেস্ট দাও। তাড়াহুড়া করিও না, 5টা করে দাও, উপলব্ধি করার চেষ্টা করো। এবং প্রত্যেকটা মডেল টেস্ট কিভাবে দিবা এখন সেটা বলতেছি। তোমাদের টার্গেট কেমন হওয়া উচিত গুচ্ছতে যদি একটা সিট নিশ্চিত করতে চাও, তাহলে সেক্ষেত্রে তো তোমাদের ইনফরমেশন দিতে হবে। এই হচ্ছে ইনফরমেশন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যতগুলো বিশ্ববিদ্যালয় ছিল গত বছরে, এই হচ্ছে তাদের টোটাল সিট সংখ্যা। ঠিক আছে, এটা টোটাল সিট সংখ্যা। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো মূলত 3টা ক্যাটাগরিতে বিভক্ত ছিল। মানে অটোমেটিক্যালি 3টা ক্যাটাগরিতে তোমরা বিভক্ত করে ফেলছিলে। কিভাবে জানো? সাবজেক্ট চয়েসের দৃষ্টিকোণ থেকে, বা তোমরা এভাবে চয়েস লিস্ট দিছিলা, অটো এভাবে 3 ভাগে বিভক্ত হয়ে যেত। এখন
এই হলো বিগত 4 বছরের পরিস্থিতি। 2020-21 সেশনে কে কোন কত মার্কের রেঞ্জে ছিল, এটা গুচ্ছ এই ইনফরমেশন গুলো কিন্তু দিয়েছে। এরপর 21-22 সেশনে তোমাদের অবস্থা, এই যে দেখো 22-23 সেশনে তোমাদের অবস্থা, এবং 23-24 সেশন গত বছরের অবস্থা। ওই যে বললাম না, 50 মার্কের উপরে পাইছো এমন শিক্ষার্থীর সংখ্যা মাত্র হলো 7,000। যেখানে তোমরা 40-42 হাজার শিক্ষার্থী পরীক্ষা দাও, সেখানে মাত্র 50 পাচ্ছ 7,000-এর মতো শিক্ষার্থী। এবং বিগত যে বছরগুলা, শুধু 2020-21 সেশন বাদে 2020-21 সেশনে 45 মার্কেও চান্স হয়েছে। কিন্তু এরপর 21-22, 22-23, 23-24 সেশন গুলোতে মোটামুটি ভাবে 50-এর উপরে কাটমার্ক ছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, এবং এমনকি গত বছরেও 50-এর উপরে কাটমার্ক ছিল। এখন কথা হচ্ছে এবছর তাহলে কাটমার্ক কত হবে। তোমাকে তো এই টার্গেটটা জানতে হবে, টার্গেট জেনেই তো ফাইনাল পরীক্ষাতে ভালো করে পরীক্ষা দিতে হবে, আর ওইটাই তোমরা ট্রায়াল দেবে আমার এক্সাম বা মডেল টেস্ট গুলোর মাধ্যমে। এখন ইম্পর্টেন্ট যেটা বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, কতগুলো সিট বের হয়েছে? 610টা। খুলনা বিশ্ববিদ্যালয় বের হয়েছে, 124টা সিট বের হয়ে গেছে। সাস্ট 82টা সিট বের হয়ে গেছে। আর কে বের হয়েছে বলো দেখি, আমি কিন্তু জানি না। আর হাজী দানেশ বের হয়েছে, 158টা সিট বের হয়ে গেছে। আর বলো, একটু কুমিল্লা রেসপন্স ভাইয়া। করো। কুমিল্লা বের হয়েছে? ওই বাপরে জি বাপ, ভাইয়া, জানি না আজকে তো কুমিল্লা বের পরীক্ষা হয়েছে। হইলো। হ্যাঁ, কুমিল্লা বের হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, এগুলা ইনফরমেশন দরকার আছে। এভাবে তো কারো কাছে এগুলো ইনফরমেশন নাই, এগুলো কারো কাছে পাবা না। এগুলা আমি কষ্ট করে রাখছি তোমাদের ভালোর জন্য, কিন্তু উপলব্ধি তো করতে পারো না। এখানে টোটাল সিট সংখ্যা কত জানো? প্রায় 3600টার মতো। 3600টার মতো সিট আছে। তাহলে 3600টার ভিতর থেকে আমরা এখন বাদ দেই 610টা, এইদিকে হলো 124টা, এইদিকে হলো 82টা, এইদিকে হলো 250টা, এইদিকে হচ্ছে 158টা। তাহলে মোটামুটি ভাবে 2300 সামথিং সিট এবছর আছে। তোমরা কত জানো? 2000 না কত? 2400। 2400? ওই যাই হোক, এই যে কাছাকাছি তো নাকি, তেইশশো হ্যাঁ, ঠিক ছিয়াত্তরটা আছে। সিট হ্যাঁ, ওই যে কাছাকাছি। তাহলে মোটামুটি ভাবে 2376টা সিট আছে। ঠিক আছে। এখন আমি যদি তোমাদের বলি, দেখো আমার কথাগুলো কেন একুরেট হয় সেটা আমি তোমাদের প্রুফ দিতেছি। আমরা কিন্তু বিগত 4 বছরের ডাটা দেখলাম, নাম্বার ওয়ান। এই বিগত 4 বছরের পরিস্থিতি দেখতেছি, কি দেখতেছি? বিগত 4 বছরে 50 মার্কে মোটামুটি ভাবে ছেলে মেয়েদের একদম সর্বশেষ যারা সঠিকভাবে সাবজেক্ট চয়েস দিচ্ছে তারা কিন্তু সাবজেক্ট পাইছে 50-এ। এই বছর কোথায় যাবে পরিস্থিতি? এখন যেহেতু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় একই মাপের কোশ্চেন করে, একই মাপের কোশ্চেন করে, দেখো তারা কিন্তু 2020, 21, 22, 22, 23, 23, 24 একই প্যাটার্ন, অর্থাৎ ভালো মানের কোশ্চেন করতেছে। বরঞ্চ 2023-24 সেশনে আরো ভালো কোশ্চেন কিন্তু তারা করছে। তা আমরা যদি ধরে নেই 50-এ চান্স হয়েছে গত গত বছরগুলোতে, এই বছরে কত হবে? তো এই জিনিসটা ডিপেন্ড করবে সিট সংখ্যার উপর। যেহেতু সিট সংখ্যা গত বছর হচ্ছে 3600 ছিল, এবং আমরা ওয়েটিং লিস্ট কত পর্যন্ত যেতে পারে দেখো আমি তোমাদের একটু দেখাই। ওয়েটিং লিস্ট গুলা আমি ক্যালকুলেশন করি কিভাবে, অনুমান করে ধরে নেই যদি 2000 ছেলে মেয়ে ভর্তি না হয়, তাহলে ওয়েটিং লিস্ট 5654 পর্যন্ত যাবে। যদি 3000 ছেলে মেয়ে ভর্তি না হয়, তাহলে ওয়েটিং লিস্ট 6640 মেধা তালিকা পর্যন্ত যাবে। যদি 4000 ছেলে মেয়ে ভর্তি না হয়, তাহলে 7640 পর্যন্ত ছেলেমেয়েরা সাবজেক্ট পাবে। এবং এই 7640, এই যে দেখো 7627, তার মানে কাটমার্ক 50। আমি এভাবেই গত বছর বলছিলাম যে সর্বোচ্চ গিয়ে কাটমার্কটা 50-এ এসে ঠেকবে। এবং তাই, এবং তোমাদের এই যে দেখো আমি এভাবে সাবজেক্ট চয়েস দিতে বলতাম, এখানে একদম একুরেটলি ধরে ধরে বলতাম। যদি আমার কথা শুনতাম 10-12টা বিশ্ববিদ্যালয় আবেদন করা লাগতো না, যারা আমার কথা শুনছে 3-4টাতে আবেদন করে সাবজেক্ট পাইছে। তো এখন কথা হলো এ বছরের প্রেক্ষাপটটা কেমন হবে। এখন আমি তোমাদের কিন্তু এর আগেও একটা কথা বলছি, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, ওই সকল বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত তার ডাবল, মানে সিট সংখ্যা ডাবল যাবে, একদম শিওর থাকো। যেমন রাবি, তার ডাবল, 650 সামথিং। এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলো, এই যে এইটা 250 সিট, ডাবল করে ফেলো, 500। বুঝাইতে পারছি? মানে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত সিট সংখ্যা ডাবল, ওয়েটিং লিস্ট, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে অটোমেটিক্যালি যায়। এরপর বাকিটা ডিপেন্ড করে কার উপর জানো? পরিস্থিতির উপর। পরিস্থিতির উপর ভিত্তি করে সেটা আরো উপরে যায়, বরং আরো কমে কমে, খুব কম, খুবই কম। উদাহরণ হিসাবে আমি বলবো,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত মানে মাঝখানে 2 বছর প্রায় হচ্ছে 1900 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন পায় না। এই গত বছর আগের বছর 500 সামথিং থেকে ছেলেমেয়েরা কিন্তু সাবজেক্ট পাইছে, এরপর আর টানেনি। যেখানে 440টা সিট, এগুলো কিন্তু আমার মুখস্থ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময় কেমন যাইতো জানো? ওই 650 গিয়ে ঠেকতো। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2020-21 সেশনের আগে 650 গিয়ে ঠেকতো। ওখানে সিট সংখ্যা কিন্তু আমাদের রাবিতে 455টা এবং চট্টগ্রামে 410টা ছিল। তো সিচুয়েশন চেঞ্জ হয়েছে যে গুচ্ছ আসার কারণে, গুচ্ছ আসার কারণে আমাদের রাবিতেই যে রাবির সিটটা কিন্তু আছে। রাবি নিয়েও কথা বলবো, এই যে রেডি হচ্ছে, এই যে ঠিক আছে, এগুলো ইনফরমেশন কারো কাছে নেই। তো এখন কথা হলো গুচ্ছটাকে শেষ করি। তাহলে এবছর কি হবে? সিট আমাদের 2400। এবার আমাদের সিট 2400, তাহলে 2400 × 2 48। খেয়াল করে দেখো কিন্তু 48 তার মানে 5000। ক্লিয়ার? তার মানে হচ্ছে এবছর কাটমার্ক 55 হবে। ওকে, বুঝতে পারছি তো? পরিবেশ হুম। পরিস্থিতি যেমন, সেই পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে একদম শিওর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যদি তারা তাদের মতো কোশ্চেন করে, আমি 100% অলমোস্ট গ্যারান্টি দিব কাটমার্ক এসে 55-তে এসে ঠেকবে। মানে এবছর ওয়েটিং লিস্ট থেকে টেনে টুনে 5000-এর মধ্যে সিট সব ফ্লাপ হয়ে যাবে। এর বেশি যদি যায়, এতে কি আমার লস বা ক্ষতি এমন কিছু? না। আমি চাই সব সময় বেশি যাক, কিন্তু সেটা পরবর্তীতে যাক। সেটা তো আমরা জানি না, গেলে যাবে ভালো কথা। কিন্তু তোমাদের লক্ষ্যই যদি, এখন আমি যদি বলি আগে ভাগেই যদি বলি যে 7000 পর্যন্ত সিট ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাবা, তোমরা 50 টার্গেট করে পরীক্ষা দেবা, তাহলে তোমার ক্ষতি করলাম না আমি? তা আমি কেন ক্ষতি করব? তো আমি পূর্ববর্তী ডাটা থেকে স্পষ্ট প্রমাণ দিলাম যে এবছর ইনশাল্লাহ 55 মার্ক তোমাদের কাটমার্ক হতে যাচ্ছে। সেক্ষেত্রে 5000 থেকে তোমরা সিট পাবা, এটাই ডাটা আমাদের বলতেছে। তাহলে তোমাদের করণীয় কি হবে? তোমরা যখন মডেল টেস্ট গুলা দিবা, তাহলে কোন আইডিয়া বা কোন সিস্টেমে মডেল টেস্ট দিবা? আমরা কখনোই মিনিমাম মার্কে টার্গেট করব না, আমরা ইউনিভার্সাল যে কাটমার্ক, আমরা 60কে টার্গেট করে পরীক্ষা দেবো, যে অ্যাটলিস্ট যেন প্রত্যেকটা মডেল টেস্টে 60 আসে। কিভাবে? আমি কিন্তু বলছি, অ্যাকাউন্টিং এ 25, ম্যানেজমেন্টে 25, বাংলাতে 10, ইংরেজিতে 10, টোটাল 60। এইটা যেন আসে। তাহলে তোমরা যে মডেল টেস্ট গুলো দিবা প্রিন্ট করে, তাহলে এনি হাউ যাতে 60 মার্ক আসে, এই আইডিয়া করে পরীক্ষা দিবা। এখন প্রশ্ন হচ্ছে ভাই 60 যদি পাই, তারা যেভাবে কোশ্চেন করে, দেখো তারা যেভাবে কোশ্চেন করে সেই সিস্টেমে তুমি যদি 60 মার্ক পাও, বা গত বছর যে ছেলে মেয়েটা 60 মার্ক পাইছে, ওর পজিশন কিন্তু 29,032 সামথিং এমনের কাছাকাছি ছিল। সরি, 2932-এর কাছাকাছি ছিল। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, এই মেধা তালিকা থেকে সে কোন বিশ্ববিদ্যালয় সিট পাইছে গত বছর? গত বছর কিন্তু 3000 থেকে এখানে জগন্নাথ, এরপর হচ্ছে কুষ্টিয়া, সাস্ট, ইসলামী বিশ্ববিদ্যালয় কোনটায় সিট পাইছে বলো তো? জানো ইনফরমেশন? এর আগের বছর মানে গত বছরেরও আগের বছর এই পজিশন থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে, কিন্তু গত বছর পায়নি। গত বছর সম্ভবত 1500-1600-র মধ্যে গিয়ে ঠেকে গেছে। তার মানে এই মার্ক দিয়ে কে গত বছর কেউ খুলনাতে পায়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এত দূর গেছে কি আমি জানি না, সম্ভবত যায়নি। এত দূর পর্যন্ত গেছে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তার মানে আমি জগন্নাথ তোমাদের এক যেটা হাজার বলতে চাচ্ছি, তার মানে আমি, ওয়েট করো, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, গত বছর এই মার্কে ইসলামী বিশ্ববিদ্যালয় পাওয়া যেত। তো এবছর কি হবে? এবছরে এই 60 মার্ক, তোমাদের কি মনে হচ্ছে যে এবছর হচ্ছে সিট সংখ্যা কমাই দিয়েছে, ওয়েটিং লিস্ট মানে সর্বনিম্ন কাটমার্ক 55 হচ্ছে, তাহলে 60 পেয়ে কি আমরা টপ ইউনিভার্সিটি গুলোতে ভর্তি হতে পারবো? প্রশ্ন কিন্তু এইটা। আসলে পরিস্থিতি অমনটা হবে না। ওই সেম সংখ্যক ছেলেমেয়েরা পরীক্ষা দিবে। উপরের যে মার্ক গুলো দেখতেছো না, এই মার্ক গুলো দেখতেছো না উপরের এই যে এগুলা, এই মার্কগুলা ঠিক এভাবেই কিন্তু তোমরা পাবা। তোমরা যে 20,000 বা 30,000 40,000 ছেলেমেয়ের পরীক্ষা দিবা, তোমরা এভাবে মার্ক পাবা। তাহলে এই উপরের ছেলেমেয়েরা সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়কে চয়েস দিবে? যেহেতু বাকিগুলো বের হয়ে গেছে, সবাই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াকে চয়েস দিবে। যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবজেক্ট হচ্ছে 438টা, সর্বোচ্চ না হলে তোমরা 1000 থেকে তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া পাবা।
তাহলে 1,000-এর পরের ছেলেমেয়েরা তোমরা বাধ্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিতে। তাহলে মোটামুটি ভাবে তুমি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে পড়তে চাও, অবশ্যই 70-এর কাছাকাছি মার্ক উঠাও। অথবা তুমি যদি তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও বা পড়তে চাও, অবশ্যই 70 মার্ক উঠাও। তাহলে তুমি যেটা চাইবে সেটাই পাবা। আর এবছর যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো দুইটা স্তর হবে, যেহেতু উপরের স্তরটা শেষ হয়ে গেল, এই স্তরটা শেষ, তার মানে ইসলামীকেও এখানে নিয়ে আসা যাবে। অর্থাৎ দুইটা স্তর হবে। তাহলে এই দুইটা স্তরে তাহলে দেখবা মোটামুটি ভাবে 65 থেকে একটা ভাঁজ হবে। মানে এই 65 মার্ক থেকে একটা পার্ট আসবে, যেটা ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি একটা পার্ট আসবে, যারা মূলত এই ইউনিভার্সিটি গুলোতে নিজের ইচ্ছা মতো আসলে নির্দিষ্ট করে এখান থেকে বেস্ট ইউনিভার্সিটি বা ক্যাটাগরি করে কেউ তো আগায় রাখতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট এলোপাতারি সাবজেক্ট চয়েস হবে। এই 65 মার্কের উপর থেকে এই মানে পূর্ববর্তী সময় যেটা মিডল ইউনিভার্সিটি গুলো আমি বলতাম, সেই ইউনিভার্সিটি গুলো তোমরা অ্যাজ এ হাই ইউনিভার্সিটি হিসেবে পাবা। আর এই যে পরের যে জায়গাগুলো আছে না, মানে 60-এর পরে এনে 60-এর নিচে 55 পর্যন্ত, এই ছেলে মেয়েরা এই ইউনিভার্সিটি গুলোতে সাবজেক্ট পাবে বা অটো। অর্থাৎ সামনে কি হতে যাচ্ছে সেটা আমি অগ্রিম বলে দিলাম, ডাটা থাকলে বলে দেওয়া যায়। তাহলে এখন এগুলো জিনিস বলার একটাই কারণ, কাটমার্ক বাড়তেছে পূর্ববর্তী বছরের তুলনায়, এবং একই সঙ্গে ভালো ইউনিভার্সিটি গুলাতে, যেমন এখানে মিডল ইউনিভার্সিটি গুলোর মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো দেখতেছো, এগুলো মোটামুটি ভাবে সবাই ভালো। এখানে ইউনিভার্সিটি আহামরি বড় ফ্যাক্ট না, যে কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বের হও, রেজাল্টটা অবশ্যই এই যে আগে ভাগে অতিরিক্ত কথা বলতেছি, রেজাল্টটা আগে ভাগেই 3.50-এর কাছাকাছি রাখার চেষ্টা করবা, কোনো বৈষম্য শিকার হবে না ইনশাল্লাহ। আর এইদিকে ইংরেজি, আইসিটি, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল এগুলো ঠিকঠাক রাখবা। এই শেষ। পারলে ফ্রিল্যান্সিং করা শিখবা ক্যাম্পাসে গিয়ে, তাহলেই দেখবা লাইফ নিয়ে আর টেনশন করা লাগবে না আমার মতো। ওকে, আমার মতো অনেকেই টেনশনে আছি আমরা। তো মোটামুটি ভাবে বুঝাই দিলাম তোমাদের কত মার্ক টার্গেট করে পরীক্ষা দিতে হবে। তাহলে তোমরা যখন 1 নম্বর মডেল টেস্ট বা 1 থেকে 5 নম্বর মডেল টেস্ট গুলো দিতে যাবা, তোমাদের মেইন টার্গেট হবে এই বাংলা থেকে যেন তোমার 5 মার্ক আসে। 15-র মধ্যে 5 পাবা না, ইংরেজি 15-এর ভিতর 5, এখানে অ্যাকাউন্টিং 35-এর ভিতর 25, ম্যানেজমেন্ট 35-এর ভেতর যাতে 25 পাও, এই 60 যেন নিশ্চিত থাকে। কিন্তু আমি কি বললাম, আমি বললাম যে নিজের ইচ্ছা মতো সাবজেক্টে ভর্তি হতে চাইলে, যেহেতু এলোপাতারি সিচুয়েশন হবে, 70 মার্ক উঠাবা। এক্ষেত্রে 5-5, 10, আরে 30-30, ইমরান দে 60। ওই অ্যাপে ডিল করতাম। বুঝতে পারলাম? তাহলে এই প্ল্যানে তোমরা এই মডেল টেস্ট গুলো দিবা, 10টা মডেল টেস্ট দিবা। আমরা লাস্ট অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা পরীক্ষা দিবা, টাইম ম্যানেজ করতে পারবা না কেন? যেখানে অন্যান্য একদম ইয়ান্তাকে চেঞ্জ বিশ্ববিদ্যালয়গুলোতে, করতে হইব তো। কথা বলিও না, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে 80টা কোশ্চেন দাগাইতা, পার কোশ্চেনে 46 সেকেন্ড ছিল, সেখানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এই 1 মিনিটে 100টা কোশ্চেন দাগাতে হবে, অর্থাৎ পার কোশ্চেনের সময় পাবা 36 সেকেন্ড। তাহলে সো টাফ, পরীক্ষা তো ভালো দিতে হবে। উপায় একটাই। কি উপায়? তোমার কাছে বাংলা, ইংরেজি, এই হিসাব বিজ্ঞান আর ব্যবসা সংগঠনের মধ্যে যে সাবজেক্টটা সহজ মনে হয়, সেই সাবজেক্ট থেকে অ্যান্সার করা শুরু করবে। নাম্বার 1, যারা এই থিম অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেছো, ম্যানেজমেন্ট আগে দাগাইছো, শক্ত ধরাটা খাইছো নাকি, চোখে চান মানে সরিষার ফুল দেখাইছে না, রাবির ম্যানেজমেন্ট কোশ্চেন। এখন কথা হচ্ছে এরকম যদি গুচ্ছ করে তাহলে কি করবা? এক্ষেত্রে আমি তোমাদের যেটা বলি, তোমার সহজ যে কোনো সাবজেক্টেই হতে পারে, তুমি শুরু করো। ম্যানেজমেন্ট দিয়ে শুরু করলে সমস্যা নাই, কিন্তু ম্যানেজমেন্টের কোশ্চেন খুব কঠিন হয়েছে। ওকে, সমস্যা কোথায়? ওই জায়গায় নিজেকে রিল্যাক্স করতে হবে। যে তোমার ম্যানেজমেন্ট কোশ্চেন যখন তুমি দাগাতে গেলা, যেমন ডাবিতে যখন কোশ্চেন দাগাতে গেছো, তখন 20টা কোশ্চেনের ভিতর দেখা যাচ্ছে, আমি নিজে তো ক্যালকুলেশন করছি, দেখা যাচ্ছে যে 60টা কোশ্চেনের মতো কোশ্চেন এত হাই কোয়ালিটি বা এত ক্রিটিক্যাল কোশ্চেন করছে যে কোশ্চেন গুলো দাগানো সম্ভব না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই 60টা তোমাকে কে দাগাইতে বলতেছে? কঠিন হয়েছে তো বাদ দাও। আমি তো এটাই বারবার বলি যে তুমি ম্যানেজমেন্ট সহজ সহজ দাগাইতে গেছো, গিয়ে দেখো 60টা কোশ্চেন খুব কঠিন, ওকে বাদ দাও। তাহলে এখানে বাকি যে 13টা কোশ্চেন আছে, এইটা বের করে তুমি দাগায় আসো। তাহলে সহজ সাবজেক্ট দিয়ে শুরু করবা, কিন্তু থিম একটাই, সহজ কোশ্চেন আগা দাগাবা।
এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা করে লাভ কি? এটা করে লাভ কি হবে জানো? যে কোশ্চেন গুলো তুমি পারো, এই কোশ্চেন গুলো দাগাইতে তোমার 20 সেকেন্ডও লাগবে না। বিশ্বাস না হলে নিজেরাই একটু চিন্তা করে দেখো। যে কোশ্চেন পারো, দেখা মাত্রই ও এটার উত্তর ক হবে, মিশাইতে আর কত সেকেন্ড লাগবে? সর্বোচ্চ 20 সেকেন্ড। তার মানে কি এখানে 16 সেকেন্ড বাঁচলো। এভাবে তুমি যদি 13টা কোশ্চেনে 16 সেকেন্ড করে বাঁচাইতে পারো, তাহলে তোমার কতগুলো সময় সেভ হচ্ছে দেখছো? ম্যানেজমেন্ট। এবং এইটাই হয় যে 13টা কোশ্চেনে তুমি 36 সেকেন্ড, 16 সেকেন্ড করে বাঁচাইলা, ভাগ হচ্ছে 60, প্রায় তুমি 4 মিনিট বাঁচাই ফেললা। তাহলে তুমি যদি এভাবে কঠিন কোশ্চেন গুলা না দাগিয়ে সহজ কোশ্চেন গুলো যদি দাগাও, পার কোশ্চেনে তুমি 15, 16, 20 সেকেন্ড করে বাঁচাবা। এভাবে যদি আগাও, তাহলে দেখবা প্রত্যেকটা সাবজেক্টে তোমার সময় বাঁচবে। আর কিছু কিছু কোশ্চেন তো তুমি দাগাচ্ছ না, 7টা কোশ্চেন দাগাচ্ছ না, তাহলে ওর 36 সেকেন্ড কিন্তু তোমার রিজার্ভ থাকলো। তাহলে সহজ কোশ্চেন গুলো আগে দাগাবা, নাম্বার ওয়ান। ম্যাথ কোশ্চেন গুলো পরে দাগাবা, নাম্বার টু। বড় থিওরি কোশ্চেন এবং বড় অপশন আলা কোশ্চেন গুলো পরে দাগাবা, তাহলে সময় বাঁচবে। এবং এভাবে যদি পরীক্ষা দাও, সহজ কোশ্চেন গুলো বাংলা থেকে বের করে যদি দাগাও, ইংরেজি থেকে যদি বের করে দাগাও, হিসাব বিজ্ঞান থেকে যদি দাগাও, অ্যাকাউন্টিং থেকে যদি দাগাও, এখানে ম্যানেজমেন্ট থেকে যদি দাগাও, নাম্বার ওয়ান সময় বাঁচবে। নাম্বার টু, যেটা পারো সেটা তুমি দিতে পারবা। অনেক সময় হবে কি জানো, তোমার যদি সঠিক স্ট্র্যাটেজি না থাকে, তুমি কি করবা, এলোপাতাড়ি যখন কোশ্চেন দাগাইতে যাবা, মনে করো তুমি লাগাতার দাগাচ্ছ, বাংলা হিসাব বিজ্ঞান এবার লাগাতার দাগাচ্ছ, অথচ ম্যানেজমেন্ট আস্তে আস্তে তোমার হাতে আহামরি বেশি সময় নেই, অথচ ম্যানেজমেন্টে তুমি 20টা কারেক্ট করতে পারতা নিশ্চিত। সেই জায়গায় দেখো ম্যানেজমেন্টে তুমি 15টা দাগায় দিয়ে আসতে পারলা। তাহলে যে পাঁচটা তুমি পারতা, এই পাঁচটা পাঁচ বা মার্ক তোমার মিস হয়ে গেল না? এই কারণেই যে কোশ্চেন পারবা না সেই কোশ্চেনের সময় দিবা না। যে কোশ্চেন পারবা আগে দাগাবা, পারা যেগুলা সেগুলো দাগানো হবে। তার মানে তোমার পারা মার্ক গুলো বেড়ে গেল। এরপর এক্সট্রা সময়টা যেগুলো পারো না সেগুলোতে দিতে হবে। এবং আমরা শেষ অংশে ক্লাসে রিস্ক কখন নিবা কখন নিবা না, আমি বরাবরই বলতেছি, বারবার বলতেছি, যে কোন একটা কোশ্চেন, যেমন রাবির কোশ্চেন গুলোতে দেখবা, যেগুলো কঠিন কোশ্চেন করেছে, 4টা অপশনের একটা অপশনও বুঝতে পারতেছিলাম না, স্টিল আমি নিজেও তো বুঝতে পারতেছিলাম না যে এই অপশন থেকে কোনটা সঠিক উত্তর হবে। ওই ধরনের কোশ্চেন দাগাবা কি দাগাবা না? এবছর যারাই ওই ধরনের কোশ্চেন দাগাইছো তারাই কি নেগেটিভ মার্ক পাওনি বলো তো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাট মার্ক এত কমে কমে কেন আসলো? হাইস্ট মার্কটা 77 কেন আসলো? কখনো কি হয়েছিল এমন? আগে হয়েছিল আমাদের সময়। এবছর কেন 77 হলো? যে ফার্স্ট হয়েছে ও নেগেটিভ মার্ক ভালোই পাইছে, অথবা ও দাগায়নি। তোমাদের অনেকেরই চান্স হয়নি শুধুমাত্র নেগেটিভ মার্ক পাওয়ার কারণে, কারণ কোশ্চেন কঠিন ছিল। তুমি দাগাইছো হচ্ছে মনে করো 40টা, আরে 40টা দাগাইলে তো চান্স হবে না, আরো দাগাই, আরো এইরকম 20টা 25টার মতো দাগাই রেখেছো। এবং এখান থেকে ম্যাক্সিমাম তোমরা হচ্ছে নেগেটিভ মার্ক খেয়ে একদম মার্ক একদম কমে গেছে। এটাই ঘটছে, এটাই ঘটছে। এটা সবারই ঘটছে, এগুলো ভাই আমি জানি, এগুলো বুড়া হয়ে যাচ্ছি তো কাজ করতে করতে। হয়ে যায় তো, বাট তাহলে হয়রানি হবো না। এখন আমার কথা হলো, রিস্ক কোথায় নিবা কোথায় নিবা না। যদি পরিস্থিতির টান টান দেখো, তখন বেশি দাগায়ও না। অন্য কে এগুলো বলে যে আন্দাজে দাগায় আসো? আমি এটা বুঝি না, মানে কোন সেন্সে বলে যে পারো না, পারতেছো না, দাগায় আসো সব? আমি জানি না কোন সেন্সে বলে, যেখানে স্পষ্ট তোমার 100% কারেক্ট অ্যান্সার 25 25 করে 4 ভাগে বিভক্ত থাকে না, যে কোনো একটা সঠিক উত্তর হয়, যেটা 25% অবস্থায় থাকে, অর্থাৎ 75% ভুল থাকে। প্রবাবিলিটি তাই বলে। তুমি যদি একটা কোশ্চেন অজান্তে এভাবে দাগাও যেখানে 75% অপশন ভুল থাকে, 25% সঠিক উত্তর থাকে, এই সঠিকটা 25%কে কারেক্ট করলেই ওটা টুং করে বাইজা 100 হয়ে যায়। অন্যথায় 75% থাকে কি ভুল অবস্থায়। তাহলে তুমি যদি হুদায় একটা কোশ্চেন দেখো 75% কোশ্চেনই ভুল হবে, প্রবাবিলিটি তাই বলবে। তাহলে এই কারণেই বলবো যে কোশ্চেন গুলোর অপশন বুঝবা না, থাকাও দাগাইতে যাইও না, নাম্বার ওয়ান। নাম্বার টু, পরিস্থিতি বিবেচনা করবা। যেমন এবছর ম্যানেজমেন্ট কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমন ছিল, একদম ধামাকা টাইপের না? এখানে সর্বোচ্চ 15টা কোশ্চেন দাগায় আটকে যাওয়া উচিত ছিল তোমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়ের। 20টা কোশ্চেন দাগানো কখনোই উচিত হয়নি। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে ভাই যদি হয়, আরে যদির কথা
বললামই তো 75% ভুল হওয়ার চান্স বেশি। ওই যদির উপর দিয়ে হয় না তো। এখন এই জন্য বললাম গুচ্ছতে, গুচ্ছতে যেহেতু পার কোশ্চেন মার্ক 1 করে, খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবা। এক্ষেত্রে যখন ম্যানেজমেন্ট দাগাবা, সহজ কোশ্চেন গুলো দাগালা, অটোমেটিক্যালি বুঝতে পারবা যে কয়টা কোশ্চেন দাগাইছো কয়টা কোশ্চেন দাগাও নাই। তাহলে এখান থেকে ওই জিনিসটা আইডেন্টিফাই করতে করার চেষ্টা করবা যে 35টা কোশ্চেনের ভিতর তোমার দাগানো যাবে না কয়টা কোশ্চেন, এরকম 5টার মতো থাকতে পারে। ঠিক আছে, তুমি যদি 30টা অনায়াসে দাগাইতে পারো, ঠিক আছে, বাকি 5টা এবার দাগাও। বোঝো কিন্তু আমার কথা। তুমি যদি গুচ্ছ পরীক্ষা দিতে গিয়ে ম্যানেজমেন্টে অনায়াসে প্রথম দফায় 25টা দাগায় ফেলছো এবং অলমোস্ট কনফার্ম 25-এ 25, আর বাকি 10টা থাকে, আমি বলবো ঠিক আছে তুমি 10টার ভেতর 10টার রিস্ক নাও, আমি বকাঝকা করবো না, তবে বলবো যে নিও না। কারণ এখানে আমি শিওর থাকবো 5টা কোশ্চেন থাকবে যেটার আগে গোড়া কোনো কিছু বুঝবা না, দাগাবো তো ভুল করবা শিওর। তাহলে ওই কোশ্চেন হুদায় হুদায় কেন নেগেটিভ মার্ক নিবা তুমি? বুঝাইতে পারছি? তাহলে এই ধাঁচে তোমরা তোমাদের 5টা মডেল টেস্ট দাও। এই হচ্ছে আমার গুচ্ছ নিয়ে তোমাদের সঠিক দিক নির্দেশনা স্বরূপ ক্লাস। একটা প্রশ্ন করি তাহলে। অবশ্যই কোশ্চেন করো। হ্যাঁ, মনে করেন যে টোটাল আপনার 30টা কমন, আপনি 30টা একদম অ্যাকুরেট দাগে এসছে। হুম। আপনি যখন পরীক্ষা হলে বসেন, 30টা যে ওটা কমন আছে, 30টা আমি 30-30ই পাবো। হ্যাঁ। এরপর আমি সাহস পাচ্ছি না হাত দেওয়ার, আমি এক্ষেত্রে কি করবো? এরপর কি বললা? এরপর আমি কি করতে পারি? কারণ 30টা তো আমার হবে না। 35টার ভিতরে 30টা তুমি দাগাইলা, এটাই তো বলতেছো? আর 5টা ছেড়ে দিলা, এই ওটা তো? বলছি। আচ্ছা, আমি এই ধরে তো। নিলাম যে 100টা কোর্স, ওটা ওটা না, 100টা কোর্সের মধ্যে আমার টোটাল 40টা কমন এবং 40টা আমি পেরেছি, এবং 40 আমি 38 পাবো শিওর। হুম। 100টার মধ্যে আমি প্রথম হ্যাঁ হ্যাঁ, দেখবো। বুঝতে পারছি, হ্যাঁ এখন বুঝতে পারছি যে প্রথম দফায় তুমি 40টা দাগালে এর মধ্যে 2-1টা ভুল হতে পারে হ্যাঁ, নাকি। তারপর আমার হ্যাঁ, হাত দিয়ে তার সাহস পাচ্ছি না, এক্ষেত্রে আমি কি করবো? এবার আসো, মনে করো তুমি প্রথম দফায় 40টা দাগাইলা, কোশ্চেন কিন্তু 100টা, আরো 60টা বাকি আছে। এই দেখো কাহিনী দেখো এই জায়গাটায়, 40টা দাগাইছে, 2-3টা তো ভুল হবে, এটা স্বাভাবিক, জানাজানি ভুল হয়। এখন তুমি বলো এই অবস্থায় থেকে কি তোমার চান্স হবে? 40-এ কি কখনোই না। চান্স হবে বলো? হবে না। তুমি বাধ্য দাগাইতে। তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছো যে 40টার মতো দাগাইছো, আরো 60টা বাকি আছে, 40-এ তো চান্স হবে না। যদি হইতো আমি বলতাম ছেড়ে দিয়ে তুই চলে আয়, কিন্তু তা তো হবে না। তাহলে যেহেতু হবে না, তুমি বাধ্য দাগাইতে। পারো পারো না পারো না, এই দাগাইতে তুমি বাধ্য। এখন এক্ষেত্রে এই 60টা কোশ্চেনের ভিতর সবগুলোই কি একদম খুব কঠিন, ক খ গ ঘ কিচ্ছু বুঝতেছো না এমন? অবশ্যই এমন কোশ্চেন হবে না, জীবন গেলেও হবে না। এই 60টার মধ্যে সর্বোচ্চ 20টা কোশ্চেন পাবা, যে 20টা কোশ্চেনের আগাগোড়া কোনো কিছু বুঝতে পারবা না। তাহলে আরো 40টা কোশ্চেন ওখানে আছে। তাহলে ওই 40টা কোশ্চেন নিজের সর্বোচ্চটা দিয়ে দাগায় আসবা। ক্লিয়ার? যদি এমন পরিস্থিতির মধ্যে পড়ো, তাই এভাবে দাগাবা, 100টা দাগানোর দরকার নাই। তোমরা অনেকে 100টায় গিয়ে দাগাবা, নেগেটিভ মার্ক খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে 20টা কোশ্চেন তুমি দাগাতে পারবে না, বাকি 40টা কোশ্চেন দাগাতে পারবা, ওইটা খুঁজে খুঁজে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সর্বোচ্চটা দিয়ে অ্যানালাইসিস করে দাগায় আসবা। যদি এইখান থেকে 20টা কোশ্চেনও ভুল হয়, 20টা হয়ে যাচ্ছে, তার মানে 60 মার্ক, 60 থেকে দেখবা এখানে 5 মার্ক কমে যাবে, ওই 55তে এসে ঠেকবে। এটা ভাগ্যের উপরে তোমার চান্স হয়ে যাবে। কিন্তু যারা চান্স পাবে, ঠিক আছে, মোটামুটি ভাবে যারা আহ, তোমার হচ্ছে 1500-1000-এর ভিতর ঢুকবে না, তারা অলমোস্ট কনফার্ম হয়েই 60টার উপরে দাগাবে, কনফার্ম থাকবে অলমোস্ট তারা। যারা 1000-এর ভিতর ঢুকবে না বা 1500-র ভিতর ঢুকবে, তারা 60 মার্ক যে পাবে, 60টা কোশ্চেন যে শিওর হয়েছে, ও অটোমেটিক্যালি বুঝে যাবে। তো যে বুঝে যাবে সে তো বাকি আরো কোশ্চেন গুলো দাগাবে। সে প্রায় ওইরকম 80, 85, 90টার মতো কোশ্চেন দাগাবে, নেগেটিভ মার্ক খেটে এরকম মার্ক গুলোতে আসবে। কিন্তু তোমরা যারা 40-এর বা 30টা দাগাবা বা 50টার মধ্যে আইসা ঠেকবা, আর পারতেছো না, শিওর হয়ে আর দাগাইতে পারতেছো না, তোমাদের এখন রিস্ক নিতেই হবে, উপায় তো নাই। সেটা সর্বোচ্চ কয়টা নিবা? বাকি সবগুলোই নিবা না কিছু নিবা? এক্ষেত্রে আমি তোমাদের বললাম যে অ্যাটলিস্ট 20টা কোশ্চেন পাবা যার অপশন যা আছে কিছুই বুঝতে পারবা না,
ওগুলা বাদ, বাকি যেগুলোর অপশন একটু বুঝতে পারতেছো যে না একটা এটা ওটা ওটা হবে, তাহলে সেগুলো দাগাও। এখন আরেকটা, তুমি এই যে কোশ্চেনটা করে আরেকটা ভালো কাজ করলাম, আমি বললাম বা তুমি বললা যে 40টা দাগাইছো, আরো 60টা আছে, আমি বললাম 20টা কোশ্চেন একদম দাগানো সম্ভব না, কারণ অপশনগুলো এলোমেলো বা বুঝতে পারতেছো না, আগাগোড়া কোনো কিছু বোঝা যাচ্ছে না। তাহলে 40টা কোশ্চেন তো বোঝা যাচ্ছে, তাই না? এই 40টা কোশ্চেনের ভিতর আমি তোমাদের বলি, এই 40টা কোশ্চেনের ভিতর কিছু কোশ্চেন পাবা একটু সময় নিয়ে পড়লেই উত্তর করতে পারবা। এই যে সময়টা সেভ করলা, ওই সময়টা এই 40টা কোশ্চেন কিছু কোশ্চেনে যদি দাও সঠিক উত্তর বের করতে পারবা। ওই রকম প্রায় 15 থেকে 20টা কোশ্চেন বের হয়ে যাবে। তাহলে 15 থেকে 20টা কোশ্চেন যদি বের হয় অমন, আরো 20টা কোশ্চেন থাকতেছে। এই 20টা কোশ্চেনের আমি দুইটা স্তর নিয়ে বর্ণনা করতেছি এখানে। এই কোশ্চেনগুলোর ভিতরে প্রায় 10টার মতো কোশ্চেন পাবা যার উত্তর মনে হবে হলো দুইটা, আর প্রায় 10টার মতো কোশ্চেন পাবা উত্তর মনে হবে সবগুলো অথবা তিনটা। হয় না এমন পরীক্ষার হলে? এরকম কিছু কোশ্চেন থাকে উত্তর বের করা যায় না, মনে হয় যে এইটা হতে পারে ওইটা হতে পারে, আবার করে কিছু কিছু অপশনে মনে হয় আরে না এইটা নালে এইটা হবে। এখন এই জায়গায় একটা স্ট্র্যাটেজি শেখাচ্ছি, সেটা হলো যদি এই ধরনের পরিবেশ পরিস্থিতিগুলোর মধ্যে পড়ো, অথবা সবাই তো এটা পড়তে বাধ্য, যে কোশ্চেনটার সঠিক উত্তর তুমি সহজে বের করতে পারতেছো না, কিভাবে বের করবা জানো? ওর একটা স্ট্র্যাটেজি আছে। সেটা কি? আমি একটা কোশ্চেন একটু বড় করে দেখাই। এই হিসাব বিজ্ঞানে আসি, ঠিক আছে? এখানে মনে করো এই যে কোশ্চেনটা 31 নাম্বার, 31 নাম্বার মনে করো পারো না, একদম কিছু বুঝতেছো না। এখন এটা যখন পড়তে গেলা, পড়তে গিয়ে দেখতেছো যে অবস্থায় কোন ধরনের সম্পত্তির উপর ধরা হয়। এখন নর্মাল ভাবে তো তুমি অলমোস্ট কনফার্ম চলতি সম্পদের উপর ধরা হয় না, এটা একদম শিওর, গুলি মারলেও তুমি শিওর। তাহলে দেখো এই অপশনটা বাদ দিবা। এই অলীক সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, এগুলো তো স্থায়ী স্থায়ী সম্পদের ক্লাসিফিকেশন, তাই না? দেখো এই কোশ্চেনটাতে যদি আমরা নর্মাল ভাবে আক্ষরিক ভাবে একটু চিন্তা ভাবনা করি, আসলে সঠিক উত্তর এখানে তিনটা। কারণ এটাও স্থায়ী সম্পত্তি, এটাও স্থায়ী সম্পত্তি, এগুলো চলতি সম্পত্তি হয় না, এগুলো স্থায়ী সম্পত্তির ক্লাসিফিকেশন। তো এখন কথা হলো, মনে করো কোন একটা প্রশ্নের তোমার কাছে তিনটাই উত্তর মনে হচ্ছে, কিন্তু যেটা উত্তর না সেটা আগে বাদ দিয়ে দিবা। বাদ দিলা, এরপর বাকি যে তিনটে উত্তর আছে, এই তিনটে উত্তরের ভিতর হবে না কোনটা, এইটা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করবা। যেমন তোমরা কিন্তু জানো সুনামের উপর কি ধরা হয়? অবলম্বন। তাহলে অস্পর্শনীয় সম্পদ হচ্ছে সুনাম, আরে এই সুনামের উপর তো অবলম্বন ধরা হয়, অবশ্যই ধরা হয় না, এটাও হবে না। এই যে চিন্তা ভাবনা করার চেষ্টা করবো যে আরো কোনটা হবে না, এটাও তো হবে না, বাদ। অলীক সম্পদ, অলীক সম্পদের উপরও অবলম্বন ধরা হয়, কিন্তু অলীক সম্পদের উপর কি ধরা হয় এটা তুমি জানোই না। তাহলে দেখো উত্তর, এখন দেখো দুইটা অপশন চলে আসলো তোমার কাছে। তাহলে এবার এই দুইটা কোনটা হতে পারে এবং কোনটা হতে পারে না, এই কনসেপ্টে আসো। দেখো অটোমেটিকলি মনে হবে ও স্থায়ী সম্পদের উপর তো অবশ্যই ধার্য করা হয়, তাহলে সঠিক উত্তর এখানে ডি। আমি কি বুঝাতে পারলাম? অর্থাৎ যে 20টা কোশ্চেনের 10টা কোশ্চেনের মধ্যে এমন কোশ্চেন হবে যেটার দুইটা উত্তর মনে হবে, কোন কোন প্রশ্নের তিনটে উত্তর মনে হবে, তাহলে সেক্ষেত্রে যে উত্তরটা হবে না সেগুলোকে একদম টোটালি বাদ দিবা। বাকি অপশন গুলো একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করবে যে এটা হলে কেমন হবে, এটা হলে কেমন হবে, দেখবে উত্তর বের হয়ে গেছে। শিখলা কিছু? অর্থাৎ একটা ঝুড়ির মধ্যে 4টা আপেল আছে, ঠিক আছে? এর মধ্যে তিনটাই পচা আছে। তুমি যদি পচা আপেলগুলো যদি ফেলে দাও আগে আগে, তাহলে কি তুমি সঠিকটা পাবা না? যেহেতু তুমি জানো না কোন দিকে আসলে পচাটা আছে, তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে গন্ধ কোথায়। তাহলে পচা আপেল বের করে যদি ফেলো, দেখবা সঠিকটা অটোমেটিকলি হাতের উপর আসতেছে। এই সিস্টেমে কি করবা? অ্যান্সারিং করার চেষ্টা করবা। ওকে? আর কেউ কিছু জানতে চাচ্ছ? বলো। আর এই ক্লাসটা যেহেতু আমরা সবাই মানে সবার উদ্দেশ্যে দিয়ে দিব, তোমরা যারা মডেল টেস্ট গুলো নাওনি নিতে পারবা, ঠিক আছে? এই
কেউ কিছু বললে বলো, আমরা ক্লাসটা শেষ করব। ডিউরেশন বেশি হয়ে যাচ্ছে, এই ক্লাসটা আমরা আপলোড দিয়ে দিব। বাকি যারা ক্লাসটা করো নাই পরবর্তীতে করে তোমাদের প্ল্যান স্ট্র্যাটেজি সাজিয়ে এই মডেল টেস্টগুলো দয়া করে দিও, যেভাবে যে যে জিনিসগুলো শিখালাম এভাবে দিও। আমি অলমোস্ট নিশ্চয়তা দিতেছি তোমরা ফাইনাল পরীক্ষাতে গিয়ে এর উপকারিতা বুঝতে পারবে একটু হলেও। আর বাকিটা আল্লাহ ভরসা ভাই, অনেক সময় অনেক ভালো ছেলে মেয়ে আমি দেখছি চান্স হয় না। ওই তো বললাম, তুমি, তোমাকে টিচার দাঁড় করাইছে, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, তোমার ভিতরে আছে, তুমি দিতে পারতেছো না, এখন কি করবা? জীবন দিবা ওখানে? অনুরূপ ভাবে পরীক্ষাতে বসতেছো, নিজের সর্বটা দেওয়ার চেষ্টা করতেছো। যারা পারতেছো আলহামদুলিল্লাহ, যারা পারতেছো না জীবন দিবা কি বলো? এখানে বলো জীবন দিবা, দিয়ে কি কোনো লাভ হবে? হবে না। তাহলে এই জন্যই বলতেছি চেষ্টা করে যাও, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় এক্সাম আছে, অন্য অন্য জিনিসগুলো আছে, পড়াশোনা কিভাবে করবা না করবা সে বিষয়গুলো আমি ডিটেলস তোমাদের কথা বলবো না পরে। তো আজকে এই মানে পেট পর্যন্তই। বেসে ক্লাস নেবেন আজকে? হ্যাঁ। পেট বেসে পেট বেসে ক্লাস নেবেন আজকে? না, আজকে আর থাক, এটাই শেষ। আমরা আগামীকালকে ক্লাস নেবো ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ।